দেখেন এই পুরো পরিস্থিতিটা আপনি যদি এটা দেখেন মানে ইফ ইউ জাস্ট গো ব্যাক অ্যান্ড জাস্ট সি মানে এখানে একটা বিশাল প্রত্যাশা ছিল বাট পরিকল্পনা ছিল না। দ্য মেজর মিস্টেক ইজ দেয়ার 5th অগাস্টের আগ মুহূর্ত পর্যন্ত এভরিবডি হ্যাজ এ টার্গেট যে আমাকে কি করতে হবে। প্রত্যেকে রাজনৈতিক দল বলেন, জনগণ বলেন, স্পিরিট বলেন, সবাই বা জানে যে আমাকে কি করতে হবে, কিন্তু এর পরে কি করব আমি, এই জায়গাটা থেকে আপনি দেখবেন একদমই ভীষণ অগোছালো। যেমন দ্য ভেরি ফার্স্ট টাইম আপনি খেয়াল করে দেখেন পয়েন্ট টু পয়েন্ট যে এই গভর্নমেন্টটা যখন গঠন হলো, নোবডি হ্যাজ দ্য ক্লু যে কিভাবে, কখন, কোথায়, কেন, কিভাবে, কখন, কোথায়, কেন, এটার ওই সময় পর্যন্ত কেউ প্রত্যুত্তর দেননি যে কেন, কিভাবে, কারা, কি জন্য। এবং এই দায়ভার আমি ডেফিনেটলি আমার শিক্ষার্থীদেরকে দিব, বিকজ তারাই ওখানে তখন একটা মেজর রোল প্লে করেছে গভর্নমেন্ট ফর্মের ক্ষেত্রে। তারা তো ওখানে পিপুলের কাছেও জিজ্ঞেস করেনি বা ওভাবে আলোচনা হয়েছে, কারণ অন্যান্য রাজনৈতিক দলরাও বলেছে তাদেরকেও কিছু বলা হয়নি, এটা তাদের বক্তব্য, সত্য মিথ্যা বলা খুব কঠিন এখন। বাট আমরা তো জানতাম না, মানে আপনি মিডিয়া কর্মী, আপনি জানতেন বা আমি জানতাম, আমরা কিন্তু জানতে পারছি না। আমরা জানতাম ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম, বাট আরও যে পরিষদ সেটা কিন্তু আমরা জানি না। আবার প্রফেসর ইউনূসও যখন আসে তিনি কি বলছেন যে উনার ধারের কাছে যাকে পাইছেন উনার কোড অ্যান্ড কোড হুবহু বলা তো আমার পক্ষে সম্ভব না, 1 বছর আগের ঘটনা। উনারও এরকম একটা স্টেটমেন্ট পাবেন যে ওনার পরিচিত, এবং মিডিয়াতে প্রচুর কথাবার্তা আসলো, আপনি সেটা দেখবেন। নাম্বার 2 খুব ইম্পর্টেন্ট, আমার কাছে যেটা প্রায় মনে হয়েছে এই নবগঠিত যে দলটি, এটা আমার খুবই মানে হতাশাজনক। মানে এনসিপি ওয়াজ ইন এ ভেরি হাইপ, মানে তার কাছে প্রত্যাশা শুধু এই রাষ্ট্রের কাছে না, কিন্তু এই যে তরুণদের কাছে একটা নতুন দল হচ্ছে, তাদের যেই নয়া বন্দোবস্ত, তাদের কাছেও কিন্তু আসলে মানুষের অনেক প্রত্যাশা ছিল, এটা আমি বলতে চাই। বাট যেটা আমার কাছে মনে হচ্ছে দূর থেকে দেখে, যে আপনার একটা জিনিস ভাঙা, প্রতিবাদ করা, আর একটা জিনিস গড়া, এই গড়ার জায়গাটা খুব দুর্বল এবং নাজুক ছিল। আপনি যখন গড়তে যাবেন তখন আপনার যে ফর্মুলা, আর আপনি যখন ভাঙতে যাবেন তখন আর ফর্মুলার মধ্যে তো পার্থক্য আছে। তো দে আর ভেরি সাকসেসফুল টু ব্রেক ভেরি স্ট্রং যেই আমাদের শাসন ব্যবস্থা ছিল, দুর্নীতি, অন্যায়, এটার ক্ষেত্রে তারা ভেরি মাচ সাকসেসফুল, ক্রেডিট তাদেরকে দিতে হবে। তারা অন্যতম একটা, আমি শুধু তাদেরকে দিতে চাই না, আমি বলছি যে তারা অন্যতম একটা ফ্যাক্টর, একটা স্টেক হোল্ডার, গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার। তাই বলে সেটা শুধু তাদের, এটা আমি বলবো না। তো সেই জায়গাটা থেকে তাদের একটা ঘাটতি হচ্ছে যে তারা ওই গড়ার যে চিন্তাটা, আমার কাছে মনে হচ্ছে সেটা ভীষণ মেসিং। যেমন আমি এখনও আপনার তাদের যে দলটা, সেই দলের ন্যারেটিভ, একটা দলের একটা ন্যারেটিভ থাকে না, ভিশন, ঠিক আছে, তারা নয়া বন্দোবস্তের কথা বলেছে, নাগরিকের কথা বলেছে, কিন্তু তার মূল ইটাই কী হবে, যেমন মনে করেন একটা মোটা দাগের ফ্রেম থাকে না, সেই জিনিসটা কিন্তু আমাদের কাছে এখনও পরিষ্কার হয়নি। কখন মানুষ সেফ এক্সিট চায়, এই টার্ম ইটসেলফ প্রমাণ করে যে দেয়ার আর সামথিং রং, যে কারণে আপনি একটা সেফ এক্সিট খুঁজছেন। আপনি সেফ এক্সিট আসলে চাচ্ছেন কেন? আরেকটা বিষয় আপনি দেখবেন যে এই কথাও শোনা হয়েছে যে প্রত্যেকেরই বিদেশি পাসপোর্ট আছে। আমি এটা স্ট্রংলি বলতেই চাই, এত নয়া নয়া বন্দোবস্তের কথা বলা হলো, এটা বাংলাদেশের যারা পলিটিশিয়ান আছে তারা এটা কেন চিন্তা করে নাই যে আমার দেশে আমি কেন একজন মনে করে এই জাতীয় পোস্ট, উপদেষ্টা, সংসদ, সেই জায়গাতে আমি কেন ডুয়েল সিটিজেনের একজন পার্সনকে আমি নমিনেশন দিব? কি গ্যারান্টি আছে যে সেই ডুয়েল সিটিজেনের পার্সন কালকে আমার দেশ লুটপাট করে নিয়ে যাবে না? যেখানে আমার দেশের ডুয়েল সিটিজেন লাগে না, হিস্ট্রি বলে যে নর্মাল সিটিজেনই হয়। এই আলাপ আপনি দেখবেন মিসিং, ঠিক আছে। বারংবার তখন বলা হয়েছে যে উপদেষ্টাদের অনেকেই হচ্ছে বিদেশিতে। তো সেফ এক্সিট, আপনি এই সেফ এক্সিটের প্রসঙ্গ আসছে এই কারণে, তার কারণ হচ্ছে আপনি কোনো না কোনোভাবে, এটা কিন্তু খুব প্রবলেমেটিক একটা শব্দ, তার মানে ধরেন আমি একটা দায়িত্ব নিছি, আমার সেফ এক্সিটের প্রসঙ্গ আসবে কেন? আমার দায়িত্ব আমি শেষ করবো, আমি চলে যাব। ইদার আমি আপনার সাথে এমন কোনো কমিটমেন্টে ছিলাম যে কমিটমেন্টে আমি এখন করতে পারছি না, আপনি যে আমাকে থ্রেট দিচ্ছেন, আমি কিন্তু শব্দটাকে থ্রেট বলছি। এমনও কথা আমি শুনেছি যে মৃত্যু ছাড়া সেফ এক্সিট নাই,
এই ধরনের কথা এসেছে। এটা যে একটা যেখানেই যান না কেন, এই যে শব্দর যে একটা পলিটিক্যাল কনোটেশন, এই কনোটেশন কিন্তু একটা থ্রেটেনিং কনোটেশন। এটা কিন্তু এটাও দেয়, তার মানে কি ইজ দেয়ার এনি নেগোসিয়েশন বিটুইন দিস টু পার্টিজ? ওই টু পার্টিজের মধ্যে কি এমন কোনো নেগোসিয়েশন হয়েছিল কিনা যেটা কিনা সেফ এক্সিটকে থ্রেটেন করে? এই কথাটা আমার বলার ছিল। আর একটা কথা আপনি বলেছিলেন, সেটা হচ্ছে যে সাইফকে প্রশ্ন করেছেন সম্ভবত, সাইদকে, সরি, চেনা যায় না, হ্যাঁ, রং চেনা যায় না, কাকে কিভাবে আমরা আইডেন্টিফাই করব বুঝতে পারছি না, এরকম একটা প্রসঙ্গ মনে হয় এসেছিল। প্রশাসনে যদি এভাবে থেকে যায় সেটা তো তাহলে নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রতিবন্ধকতা হয়ে থাকবে। এটা সাইফও বলেছে। আচ্ছা, এই যে প্রশাসনে যে কেউ না কেউ থেকে গেলে এই যে একটা চরিত্র, এটা তো কন্টিনিউয়াস হয়েছে। আপনারা তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বললেন না একটা ইস্যুতে যে বন্টন যখন হয়েছে অমুক বিএনপির তমুক জামাতের চারটা, এটা উনার কথা, আমি একেবারে হুবহু তো বলতে পারবো না। এই নিয়োগগুলো যখন হয়েছিল তখন তো আপনারাই ছিলেন, তো তখন এই ভয়েসটা কেন ছিল না? তখন তো এই ভয়েসটা আসা খুব জরুরি ছিল, তাই না? তখন তো আমাদের জনগণের কাছে আসা হয়নি, বলা হয়নি যে অমুক পার্টি এটা চাচ্ছে, তমুক পার্টি এটা চাচ্ছে। তাহলে আজকে যখন আপনি হঠাৎ করে বলছেন, তখন আমার তো স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগবে আপনি তখন নীরব কেন ছিলেন? কারো বাড়িতে এই প্রশ্নটা আসবে। তাহলে এই যে আমি যে বললাম যে পুরো এটা না একটা চক্র হয়ে গেছে। আপনি এখন ডিসি, আমি নিশ্চিত এই বাংলাদেশে এটা খুব দুঃখজনক, 5ই আগস্টের পরও ডিসি, ওসি পুরা ইসেতে যাবতীয় যে বন্টন হচ্ছে সেটি কোনো যোগ্যতার ভিত্তিতে হয়নি, ওনাদের কথার মধ্যে আছে। হয় ফোনে হয়েছে, আর না হলে যেভাবে হয় দুর্নীতি করে হয়েছে। তাহলে এই দায় তাদের ঘাড়েও বর্তায় যারা এটার পার্ট ছিল। তাহলে সেফ এক্সিটের প্রসঙ্গ, এবং সেখানে কিন্তু আপনার একক কোনো দল না, প্রতিটি দল এনসিপি, বিএনপি, জামাত, প্রতিটি দলের কারো না কারো সুপারিশ, কারো না কারো চাঁদাবাজি, কারো না কারো, এই বিষয়গুলো তো কানেক্টেড।